পরদিন আমরা টাইজি হলে দেখি ইমর্টাল মানে ইউসু রাজার জন্য একটা নতুন ম্যাট নিয়ে আসার বসার জন্য। রাজা ওটাতে বসার সাথে সাথে ভেঙে যায়। রক্ষীরা ইমর্টালের দিকে তলোয়ার তাক করলে তার পরিস্থিতি সামলাতে বলে এটা অনেক শক্তিশালী একটা মেট, তারপরও আপনি বসার পর এটা ভেঙে গিয়েছে, তার মানে আপনি অনেক শক্তিশালী। এসব ভুলভাল রাজাকে বুঝিয়ে দেয়। এরপর বলে আপনি কি নিয়ে চিন্তা করছেন সেটা আগে বলুন, তাহলে আপনি সুস্থ থাকবেন। ওদের কথা আড়াল থেকে ফ্যাং শুনছিল আর মনে মনে বলে ওকে দেখে মনে হচ্ছে ও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। রাজা বলে আমি সুমেনশনে নিয়ে চিন্তায় আছি। এখানেই সিন কাট হয়। তখন আমরা সুমেনশন দেখি। সু মারা গেছে মনে করে ওর পরিবার সেখানে কান্নাকাটি করছিল ওর ছবির সামনে। ছবি যেখানে রাখা ছিল সে বক্সের ভেতর থেকে সু লুকিয়ে সেখানে রাখা খাবার খাওয়ার চেষ্টা করে, কিন্তু ডংইয়ন ওকে দেখে ফেলে। সু তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। ডংইয়ন সবাইকে বললে কেউ ওর কথা বিশ্বাস করে না আর বলে ও হয়তো ভুল দেখছে। তখন ইম্পেরিয়াল অফিসার রাজার ডিক্রি নিয়ে আসে লর্ড ডিং ইউয়ানের জন্য। রাজার আদেশ যে সুমেনশনে খারাপ আত্মা আছে, তার জন্য উনি এটা দূর করার জন্য ইমোর্টালকে পাঠিয়েছে। ইউসু সেখানে আসে। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি। ইউসু রাজাকে বলে আপনার উপর ক্রাউন প্রিন্সের কোনো পাড়া নেই, কিন্তু এখন সুমেনশনের উপর বিপদ আছে। আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে গিয়ে সেটা দূর করব। রাজা ওকে অনুমতি দিয়ে দেয়। সিন প্রেজেন্টে আসে। ইউসু মেনশনের বাহিরে ঘন্টা বাজিয়ে ঘুরতে থাকে। এরপর বলে আমি এখানে খারাপ আত্মা ফিল করতে পারছি, আমাকে ভেতরে যেতে দিন। ভেতরে ঢোকার পর ও নিজের মাস্ক খুলে ফেলে আর বক্সের ভেতর থেকে সুকে দেখে অবাক হয়। সবাই তখন ইউসুকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কেউ কিছু বলে না। ইউসু বলে আমি এখানে খারাপ আত্মা ফিল করতে পারছি। নুয়ান তখন রেগে যায় আর বলে তুমি কি আমার ভাইয়ের আত্মাকে খারাপ বলছো? তুমি আমার ভাইয়ের আত্মাকে শেষ করতে এসেছো। তুমি একজন মিথ্যেবাদী যে টাকা খেয়ে এখানে এসেছে। ইউসু রেগে নিজের হাত মুঠ করে নেয়। ফ্যাং নুয়ানকে শান্ত হতে বলে। তখন সু আবার বক্সের ভেতর থেকে বেরিয়ে দেখার চেষ্টা করলে ডংইওয়ান আবার ওকে দেখে ফেলে। এবার সবাইকে বললে কেউ ওর কথা পাত্তা দেয় না। ফুগুই ওকে বকা দিয়ে ইউসুকে নিজের সাথে আসতে বলে। পরের সিনে সু লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের কথা শোনার জন্য যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় ও সেখানে স্লিপ খেয়ে যায়। ডগিওয়ান ওকে দেখে ফেলে আর জিয়াওকে নিয়ে আসে দেখানোর জন্য, কিন্তু তার আগে ফ্যাং সুকে লুকিয়ে ফেলে। ও সামনে এসে জিওকে বলে ডংইয়ান অনেক কষ্ট পেয়েছে, তাই বারবার সুকে দেখছে। তুমি ওকে এখান থেকে নিয়ে যাও আর খেয়াল রাখো এখানে কাউকে যেন ডিস্টার্ব না করে। জিয়াও ডংইওয়ানকে নিয়ে চলে আসে। ফ্যাং সুয়ের কাছে যায় আর বলে তার মানে তুমি এখানে লুকিয়েছিলে। সু বলে এটা সব থেকে ভয়ানক জায়গা, আবার সেফ জায়গাও। ফ্যাং বলে সবাই এখনো আপসেট আছে। সু বলে তুমি কি এসব নিয়ে আপসেট? ফ্যাং বলে না, কারণ আমি জানি ইয়ং মাস্টার সবকিছু সঠিকভাবে সামলে নেবে। সু বলে জানি ওই বুড়ো লোক কি করবে। এরপর বলে ও রাজার কাছে প্যালেসে কি করেছে। ফ্যাং বলে সেটা অনেক বড় একটা কাহিনী। এভাবে কথা বলার মাঝখানে সু ফ্যাংকে ফ্যাং বলে ডেকে ফেললে ফ্যাং বলে আমি বলেছিলাম না আমার এই নামটা পছন্দ না, তাই তুমি এখন থেকে আমাকে মিস ফ্যাং বলে ডাকবে। সু বলে ইউসু তোমার নাম ধরে ডাকতে পারলে আমি কেন পারবো না। ও তখন বারবার ফ্যাংকে ফ্যাং বলে ডাকতে থাকে। ফ্যাং ওর মুখ বন্ধ করতে গেলে সু ওর হাত ধরে ফেলে। তখন ওরা ক্লোজ হয়ে পড়ে। কিছুক্ষণ পর ফ্যাং নিজের হাত সরিয়ে নেয় আর বলে তুমি এখন লুকিয়ে থাকো, আমি তোমার সাথে দেখা করতে আসবো পরে। ইউসুফ ফুগুইয়ের সাথে সিক্রেট মিটিং করতে এসেছিল, তাই আমি সবাইকে সেখান থেকে বের করার চেষ্টা করছি, এটা বলেও চলে আসে। আর আমরা তখন ভিতরে সিন দেখি। ফুগুই ইউসুকে বলে তুমি প্যালেসে কি করে গেলে? ইউসু বলে জু আমাকে সু ফ্যামিলির ভয় দেখিয়ে ইমোর্টাল হিসাবে প্যালেসে ঢুকিয়েছে আর রাজার বিশ্বাস অর্জন করতে বলেছে। পরিবারকে বাঁচানোর জন্য আমার ওর কথা মতো কাজ করেছি। বাহির থেকে সু ওদের সমস্ত কথা শুনছিল। ফুগুই ইউসুকে বলে তুমি বোকার মতো কাজ করেছো। ইউসু বলে সেটা কি? ফুগুই বলে তোমার এখানে মরে যাওয়া উচিত, কিন্তু সুয়ের না, তাহলে আর সিক্রেটটা সামনে আসবে না, সেটাও তোমার সাথে মারা যাবে আর কেউ থ্রেট দিতে পারবে না আমাদেরকে। ইউসু কষ্ট পেয়ে বলে বাবা তুমি এটা কি করে বললে? আমি তোমার আসল ছেলে, আমি আসল সু হেক্সু না। তুমি জানো আমি এতগুলো বছর কতটা কষ্ট করেছি ক্রাউন প্রিন্স সেজে থাকার জন্য। আমি ওর থেকে জেট পেন্টেনটা দেখতে গিয়ে ভুলবশত আমার ধাক্কা খেয়ে ও পানিতে পড়ে গিয়েছিল আর তুমি আমার দোষ দিয়েছিলে। ফুগুই বলে তার জন্য ও 3 দিন অজ্ঞান ছিল আর ওর অতীতের সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে ও। ইউসু বলে তার জন্য শাস্তিস্বরূপ তুমি আমাকে আমার পরিবার আর বাড়ি থেকে দূরে করে দিয়েছো। একবারের জন্য আমাকে দেখতে যাওনি। আমি আমার মায়ের শেষ সময় পর্যন্ত তার পাশে থাকতে পারিনি।
এত কিছু হওয়ার পরও তুমি আমাকে এসব কিছুর জন্য দোষ দিচ্ছ। ফুগু ইমোশনাল হয়ে পড়ে আর বলে আমি আগের রানীর প্রমিস রাখতে পারিনি। ইউসু বলে আমরা ক্রাউন প্রিন্সকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি এতগুলো বছর কষ্ট করেছি শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমি এখন আমার পরিবারকে বাঁচাতে চাই। আমি রাজার বিশ্বস্ত ইমোর্টাল, সেটাকে ব্যবহার করে আমি আমার পরিবারকে বাঁচাবো। এদিকে বাহির থেকে সব শুনে সু মনে মনে বলে তাহলে আমি আসল ক্রাউন প্রিন্স, ফ্যাঙ্গির ইয়ং মাস্টার। পরদিন অ্যানসেটর হলে গ্র্যান্ডমা প্রার্থনা করছিল। তখন পেছন থেকে সু ওনাকে গ্রেটিং করলে উনি তাকে দেখে অবাক হয় আর বলে আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছো। সু মিথ্যে মৃত্যুর অভিনয় করার জন্য ক্ষমা চায়। গ্র্যান্ডমা ওকে বকতে থাকে। সু বলে আমি কিছু জানতে পেরেছি, আমি তোমায় সেটা বলতে চাই। এরপর বলে 7 বছর বয়সে কি হয়েছিল আমি তা জানতে চাই। গ্র্যান্ডমা বলে তুমি যখন 7 বছর বয়সে পড়ে গিয়েছিলে তখন তোমার বাবা বলেছিল যে তোমার উপর রিভার গডের অভিশাপ আছে, তাই ও তোমাকে সাউথের দিকে নিয়ে গিয়েছে। আর 3 বছর পর ও তোমাকে আবারও এখানে ফিরিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখনও তোমার সাথে কাউকে তেমন দেখা করতে দিত না। নুয়ান অনেক কান্না করছিল, তারপরও না। ও তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ঘোরাতে যেত যাতে কেউ তোমাকে ঠিকমতো চিনতে না পারে। সু বলে তাহলে 3 বছর কেউ আমার সাথে দেখা করতে পারেনি? আচ্ছা, আমি যখন এই 3 বছর পর ফিরে এসেছিলাম তখন কি আপনি কোনো পার্থক্য দেখেছেন? গ্র্যান্ডমা অবাক হয়ে বলে তুমি আসলে কি জানো? সু বলে আমি আসলে এ পরিবারের আসল ছেলে না, বাবা আমাকে আসল সুর সাথে বদলে দিয়েছে। গ্র্যান্ডমা কান্না করতে করতে বলে 10 বছর বয়সে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমি কেন আমার আসল গ্র্যান্ডসনকে চিনতে পারলাম না। তিনি এরপর অবাক হয়ে বলে তুমি আসলে কে? সু বলে আমি সে যার জন্য সু ফ্যামিলি এতদিন বিপদে পড়েছে আর রাজা এই পরিবারকে এতটা সন্দেহ করছে। গ্র্যান্ডমা অবাক হয়ে বলে তাহলে তুমি ক্রাউন প্রিন্স, কিন্তু আমার আসল গ্র্যান্ডসনকে? সু বলে কালকে যে এখানে ইমোর্টাল হিসেবে এসেছিল সে, বাবা তার নাম দিয়েছে ইউসু। গ্র্যান্ডমা বলে তুমি আমার থেকে সত্যটা লুকিয়ে গিয়েছো? সু বলে আমি সত্যটা জানতাম না। যখন আমার 7 বছর বয়স ছিল পানিতে পড়ার কারণে আমি আমার অতীতের স্মৃতি ভুলে গিয়েছিলাম। তখন বাবা সেটা সুযোগ নিয়ে আমাদের অদলবদল করে দিয়েছে আর আমাকে সু হিসেবে বড় করে তুলেছে। আমার এখনও আগের স্মৃতি মনে পড়েনি, কিন্তু আমি বাবার ইউসুর কথা থেকে সবকিছু জানতে পেরেছি। এরপর বলে সবাই এখনও আমার আসল আইডেন্টিটি নিয়ে পড়ে আছে, এতে করে সু ফ্যামিলি বিপদে পড়বে। আমি জানি আমি আপনার আসল গ্র্যান্ডসন না, এর জন্য আপনি অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি আমাকে হেল্প না করলে আমি এই পরিবারকে বাঁচাতে পারবো না। আপনি আমাকে সাহায্য করুন যাতে আমি পরিবারকে বাঁচাতে পারি। গ্র্যান্ডমা বলে তুমি বিপদে আছো, তাহলে কেন তোমার বাবার কাছে সাহায্য চাইছো না? সু বলে আমি আর ওনাকে বিপদে ফেলতে চাই না। আমি চাই যে আপনি এই বিষয়টা এমনভাবে সামাল দিন যাতে কেউ আমার আইডেন্টিটি নিয়ে সন্দেহ না করে। আমাকে লুকিয়ে থাকতে সাহায্য করবেন আর আমার মৃত্যু নিয়েও যাতে কারো সন্দেহ না হয়। এতে করে আমি আমার পরিবারকে বাঁচানোর সময় পেয়ে যাব। আর একটা হেল্প চাই, আপনি সত্যটা কাউকে বলবেন না। গ্র্যান্ডমা ওর হাত ধরে বলে তুমি নিজেও আমার আরেকটা গ্র্যান্ডসন, তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। সু খুশি হয়ে ওনার চোখের পানি মুছে দেয়। পরের সিনে গ্র্যান্ডমা সুকে নিয়ে একটা বিলের সামনে আসে আর বলে এটা আমার সার্ভেন্ট ঝাঙ্গের বাড়ি। ও অনেক বিশ্বস্ত আর চুপচাপ। তুমি এখানে থেকে তোমার ইম্পেরিয়াল এক্সামের প্রিপারেশন নিতে পারবে। আর ওর মেয়ের নাম হচ্ছে হুয়া, ও মার্শাল আর্টে অনেক দক্ষ, একেবারে তোমার পারফেক্ট ম্যাচ, তাই তুমি চাইলে ওকে বিয়ে করে নিতে পারো। সু বলে এখন এগুলো বলার সময় না। গ্র্যান্ডমা বলে তাহলে কখন? তুমি কি এখনো ছোট আছো? উনি তখন সুর কাঁধে বাটারফ্লাই ঘুড়ি দেখে বলে তুমি কি তাহলে এখনো ওয়াংকে পছন্দ করো? ও অনেক ভালো, কিন্তু ও তোমার জন্য পারফেক্ট না। তারপর সু ভিলের সামনে আসে আর ডাকতে থাকে কেউ কি এখানে আছে? হুয়া সেখান থেকে বেরিয়ে আসে আর বলে আপনি মিস্টার হি, ভিতরে আসুন। সু ওদের হাতে গ্র্যান্ডমার একটা চিঠি দেয় আর বলে মিস তো আমাকে এখানে পাঠিয়েছে ইম্পেরিয়াল এক্সামের জন্য প্রিপারেশন নিতে। আমার নাম হিয়ান। সু এখানে নিজের নাম গোপন রাখে, কিন্তু আমরা সুবিধার্থে ওকে সু বলবো। জাং বোবা ছিল, এটা দেখে সু মনে মনে বলে গ্র্যান্ডমা আমাকে বলেছিল উনি অনেক চুপচাপ, কিন্তু উনি তো বোবা, একথা উনি আমাকে কেন বলেনি? এখানে হুয়া প্রথম দেখায় সুয়ের উপর ক্রাশ খেয়ে যায়। জাং যেহেতু বোবা ছিল তাই ও সাইন ল্যাঙ্গুয়েজে সুকে প্রশ্ন করে, আর হুয়া সেটাকে ওর বাবার হয়ে সুকে বলছিল, কিন্তু জাং প্রশ্ন করছিল একটা আর হুয়া প্রশ্নের উত্তর দিচ্ছিল আরেকটা। যে আপনার ক্রাশ আছে? হুয়া ওকে প্রশ্ন করতে থাকে আপনার কি কোনো ক্রাশ আছে, আর আপনার ভাই বোন কজন? সু এসবের উত্তর দিচ্ছিল। এসব শুনে জাং রেগে যায় আর রেগে সাইন ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করে আমার মেয়ে উল্টোপাল্টা বলছে, কিন্তু ওনার কথা তো সু আবার বুঝতে পারে না আর তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন হুয়া বলে চলুন। এটা বলে কাঁধ থেকে পুটলিটা নিতে গিয়ে বাটারফ্লাই ঘুড়িটা ভেঙে ফেলে। তারপর সু ঘরে বসে ঘুড়িটার দিকে তাকিয়েছিল।
তখন হুয়া সেখানে আসে আর বলে, আমি তোমার ঘড়িটা নষ্ট করে দিয়েছি, তাই আবার ঠিক করেও দিয়েছি। তারপর ঘড়িটার মাধ্যমে নাম দেখে বলে, এটা কি তোমার ক্রাশের নাম? সু বলে হ্যাঁ। হুয়া বকবক করছিল, কিন্তু সু তো ঘড়ির দিকে তাকিয়েছিল। ও চলে আসার পর সু ক্লু ডায়াগ্রাম বের করে আর সেটা দেখতে থাকে। হঠাৎ কিছু একটা দেখে ও বলে, ইউসু, তুমি আমার মৃত্যুকে ব্যবহার করে ফ্যাংয়ের সাথে প্রতারণা করার চেষ্টা করেছো। তুমি আসলে চাচ্ছটা কি? তারপর সু ঘরের দরজা বন্ধ করে পেছন ফিরে ফ্যাংকে দেখে অবাক হয়ে যায়। ফ্যাং বলে, তুমি লিয়াং যাওনি কেন? সু বলে, আমার পরিবার এখনো বিপদে আছে। তারপর শহরে কি হচ্ছে জিজ্ঞেস করলে ফ্যাং বলে, ইয়ং মাস্টার সব সামলে নিবে। সু মনে মনে বলে, আমি যদি ওর আসল রূপটা তোমার সামনে আনতে পারতাম কতটা ভালো হতো। ফ্যাং ইউসুর প্রশংসা করছিল। সু জেলাস হয় আর বলে, আমার সামনে ওর প্রশংসা করছো কেন? আমিও তো তোমাকে পছন্দ করি আর আমি তো তোমার সামনে আছি। তারপর ওকে ওয়ার্নিং দিয়ে বলে যাতে প্যালেসে ইউসুর থেকে দূরে থাকে। ফ্যাং বলে, কেন? তুমি কি আমার উপর নজর রাখছো? সু ওর কাছে আসে আর বলে, হ্যাঁ, কারণ আমি তোমাকে পছন্দ করি। ফ্যাং ওর থেকে দূরে সরে আসে আর বলে, তোমার প্ল্যান কি? সু বলে, কোনো প্ল্যান নেই। এরপর ইউসুকে দেখানো হয়। ইউসু এক্সোরিজম করার পর রাজাকে বলে যে আমি খারাপ আত্মা দূর করে দিয়েছি। ফ্যাং মনে মনে বলে, ইয়ং মাস্টার আমাদের রাজাকে খুশি করে তার বিশ্বাস অর্জন করে নিয়েছে। ইউসু একটা ক্রিস্টাল বল নিয়ে রাজাকে ভুলভাল বোঝায় আর বলে, এটার সাথে আপনাকে গ্লো করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে উঠবেন। রাজা ওর বলা কথাগুলো বিশ্বাস করে নেয়। ফ্যাং মনে মনে বলে, আমরা রাজা শেষ পর্যন্ত বিশ্বাস অর্জন করতে পেরেছি। পরদিন থেকে রাজা এক্সারসাইজ করা শুরু করে দেয়। রাজা ডাম্বেল উঠানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে পারছিল না। পরে অনেক কষ্টে সেটা উঠায়। তখন সবাই অনেক প্রশংসা করতে থাকে। এদিকে সু বসে বসে ওয়েস্টার্ন ডিভিশনের প্র্যাকটিস করছিল। তখন ওর কাছে হুয়া আসে আর সে এটা ট্রাই করতে চায়। সুকে বসিয়ে তারপর ওর হাতের ছাপ নিতে থাকে। তখন ফ্যাং সেখানে চলে আসে আর ওদের দুজনকে একসাথে দেখিয়ে জেলাস হয়ে বলে, তোমাদের মনে হয় আমি অনেক বিরক্ত করলাম। হুয়া বলে, আপনি কে? ওরা দুজন এখানে ঝগড়া লেগে যায়। সু বলে, ঝগড়া করো না, আমরা তো বন্ধু। হুয়া আবার ঝগড়া করতে নিলে ফ্যাং তলোয়ার বের করলে ও সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। ফ্যাং সুকে বলে, ওকে। সু বলে, ছাঙ্গের মেয়ে, আমরা একসাথে প্র্যাকটিস করছিলাম। ফ্যাং বলে, প্র্যাকটিস করছিলে, তাও এত ক্লোজ হয়ে? সু বলে, চলো তোমাকে দেখাচ্ছি। তারপরও ফ্যাংকে বসিয়ে ওর হাতের ছাপ নিতে থাকে। ফ্যাং ওর দিকে এক নজরে তাকিয়েছিল। তারপর সু হাতের ছাপ নিয়ে সেটা দেখতে থাকে। হাতের ছাপটা একেবারে বিড়ালের হাতের মতো লাগছিল। ফ্যাং বলে, তুমি কি বুঝতে পারলে? সু বলে, তোমার হাতের রেখা অনেক বেশি জটিল, তার মানে তুমি অনেক সাফার করছো। তারপর বলে, তুমি কি তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পেয়ে গিয়েছো? ফ্যাং উত্তরে বলে, তুমি জানো। সু বলে, এখন তো ইয়ং মাস্টার তোমার জীবনের গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি একবার ভেবে দেখো তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। ওরা তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ফ্যাং হঠাৎ সুয়ের কপালে টোকা মারে আর বলে, তোমার এসব কথা বন্ধ করো। সু বলে, আমি করলে দোষ আর অন্য কেউ করলে দোষ না। ইউসু নিজেও এটা জানে। ফ্যাং বলে, ইয়ং মাস্টার এরকম না। সু বলে, মানুষ পরিবর্তনশীল, তুমি ওকে অনেক বছর আগে দেখেছো, তাহলে কি করে এটা বলতে পারছো? ও ইমোর্টাল সেজে তোমার এত কাছে থাকার পরও তোমাকে সত্যটা বলেনি। ফ্যাং বলে, ইয়ং মাস্টার দায়িত্বশীল, তোমার মতো কেয়ারলেস না। সু বলে, হ্যাঁ, আমি হয়তো ওর মতো না, তার জন্য আমি ওর সাথে ভালোবাসা কম্পিটিশন করতে পারছি না। তারপর বলে, গ্র্যান্ডমামাকে এখানে পাঠিয়েছে, হুয়া জাংয়ের মেয়ে। তোমার কাছে এখন তোমার ইয়ং মাস্টার আছে আর আমি আর তোমাকে বিরক্ত করব না। ফ্যাং বলে, তুমি এই সময় এসব ভালোবাসার কথা বলছো? সু বলে, আর কখনো বলবো না। তারপর ওর হাতে কাগজটা দিলে ফ্যাং সেটা নিয়ে চলে যায়। এদিকে রাজদরবারে ইউসু সেমভাবে রাজার হাতের ছাপ নেয়। তারপর ওনার ভাগ্য গণনা করে সেগুলো বলতে থাকে, যেগুলো ছিল পুরোপুরি মিথ্যে। রাজা ওর সব কথা বিশ্বাস করে নেয়। ফ্যাং এসব দেখছিল আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। ওর হাঁটার সময় ওর সামনে ইউসু চলে আসে আর বলে, তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? ফ্যাং বলে, আমরা এভাবে মিথ্যের আশ্রয় নিয়ে কাজ করছি, যেটা আমার ভালো লাগছে না। ইউসু বলে, আমরা সত্যের জন্য কাজ করছি, তোমাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তারপর বলে, তুমি কি তোমার আগামী জীবন নিয়ে কিছু ভেবেছো? ফ্যাং বলে, না। ইউসু বলে, আজকে একটা ফেস্টিভ্যাল আছে, আজকের দিনে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম আর এখন আবার এক হয়েছি, আমি তোমার থেকে আর আলাদা হতে চাই না। তখন আকাশের বাজি পড়তে থাকে। ফ্যাং তখন সেগুলোর দিকে তাকিয়েছিল আর ইউসু নিজের মাস্ক খুলে ওর দিকে তাকিয়ে থাকে। আর বাজি ফোটা শেষে সে বলে, আমি তোমার সাথে প্রত্যেক বছর এভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে চাই। ফ্যাং বলে, মাস্টার এখন কাজে মনোযোগ দিন। ইউসু বলে, ঠিক আছে। তারপর বলে, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। ও ফ্যাংকে কিছু হার্বাল ওষুধ দেয় আর বলে, তুমি এ কয়দিন অনেক পরিশ্রম করেছো, এগুলো তোমাকে হিল করতে সাহায্য করবে। ফ্যাং গিফট অ্যাকসেপ্ট করে সেখান থেকে চলে আসে। এদিকে সু একা একা মন খারাপ করে চাঁদ দেখছিল।
তখন হুয়া ওর জন্য ড্রিঙ্ক নিয়ে আসে আর ওকে অফার করে। সু ড্রিঙ্কগুলো অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু নিজে না খেয়ে বারবার হুয়াকে ড্রিঙ্ক করাতে থাকে। এভাবে ড্রিঙ্ক করার জন্য হুয়া সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ফ্যাং সেখানে আসলে ওদের দুজনকে একসাথে দেখে মনে মনে বলে, আমি ওর জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি, আর ও কিনা এখানে মেয়ের সাথে মজা করছে। সু দাঁড়ালে ফ্যাং লুকিয়ে পড়ে। সু হুয়ার গায়ে নিজে চাদর দিলে ফ্যাং মনে মনে বলে ওর কত বড় সাহস, ওই মেয়েটার গায়ে ও চাদর দিচ্ছে। সু তো ভালো করেই জানে মেয়েটা ওকে পছন্দ করে, তারপরও ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। সু হুয়ার গায়ের চাদর দিয়ে দেয় আর বলে, আমি অন্য কাউকে ভালোবাসি, তবে আমি এখনো শিওর না সে আমাকে পছন্দ করে কিনা। সু তখন হঠাৎ সেখানে ফ্যাংকে দেখে খুশি হয়ে বলে, তুমি এখানে? ফ্যাং বলে, গ্র্যান্ডমা তোমার জন্য খাবার পাঠিয়েছে। তারপর ওরা দুজন একসাথে খাবার খেতে বসে। সু বলে, আমি আমার জীবনে যেটা উইশ করেছি সেটা পেয়েছি, আমি তোমাকে আর গ্র্যান্ডমাকে পেয়েছি, কিন্তু ইউসু অনেক একা। ফ্যাং বলে, কেন? সু মনে মনে বলে, ওর মনের ভিতর কি চলছে সেটা জানা অনেক কঠিন, ও আসলে কি প্ল্যান করছে সেটাও তুমি বুঝতে পারবে না। আর ফ্যাংকে বলে, ও সত্যি লুকানোর জন্য মারাও যেতে পারে। ফ্যাং বলে, তুমি কি কোথাও যেতে চাও? সু বলে, হ্যাঁ। ফ্যাং ওকে একটা মাস্ক দেয় আর সেটা পরে নিতে বলে। তারপর বলে, তুমি কোথায় যেতে চাও? সু বলে, তুমি আর ইয়ং মাস্টার যেখানে গিয়েছিলে একসাথে সেখানে। ফ্যাং বলে, ওখানে কেন? সু বলে, কারণ আমি তোমার ইয়ং মাস্টারকে হারাতে চাই। ফ্যাং বলে, এসব বলো না, আমি তোমায় এমনিতে সেখানে নিয়ে যাব। তারপর ফ্যাং সুকে সেখানে নিয়ে যায়। ফ্যাং সেখানে যাওয়ার পর ওদের একসাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে। সু বলে, তুমি আর ইয়ং মাস্টার এখানে একসাথে ছিলে? তোমরা কি একসাথে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে এসেছো? ফ্যাং বলে, হ্যাঁ, আমরা শুধু বাড়িতেই থাকতাম। সু মনে মনে বলে, আমি ছোটবেলায় ওর সাথে এভাবেই ছিলাম। যখন আমি অতীত জানতে পারলাম, তারপর ওর পাশে দাঁড়ানোর পরও আমার নিজেকে কেন বাহিরের লোক মনে হচ্ছে, আমার কেন কিছু মনে পড়ছে না, আমি কি করে সব ভুলতে পারি? সু মুখে বলে ফেলে, আমার কেন মনে পড়ছে না। ফ্যাং কি বলেছ জিজ্ঞেস করলে সু তখন বলে, কিছু না। কিছুক্ষণ পর ওরা সেখান থেকে বেরিয়ে আসে। চলে আসার সময় ওরা একটা ভিক্ষুককে দেখে। ফ্যাং ওকে পয়সা দিলে লোকটা সেটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। ফ্যাং সুকে বলে, এই ভিক্ষুককে আমার চেনা চেনা লাগছে। ওকে দেখে গুর কথা মনে পড়ে যায়। ভিক্ষুকটা বারবার বলছিল, আমায় ছেড়ে দাও। তখন ওরা পেছন ফিরে দেখে যে ভিক্ষুকটা আসলে আর কেউ নয় বরং গু ছিল। ফ্যাং বলে, আমি জানতাম ও এত সহজে মরবে না। সু বলে, চলো একটা টেস্ট নেওয়া যাক। ওরা দুজনই ওর কাছে যায়। সু বলে, আমি হচ্ছে সু, তুমি কি গু? গু বলে, না, তোমরা আমায় চিনতে ভুল করেছো। সু তখন ওর দিকে প্যানকেক এগিয়ে দেয় আর বলে, তুমি চাইলে আমাকে সত্যটা বলতে পারো। গু প্যানকেকটা না নিয়ে সেখান থেকে চলে আসছিল। তখন চারপাশ থেকে বাকি ভিক্ষুকরা ওর বাটি থেকে সব খাবার নিয়ে চলে যায়। গু তখন রাগে ফুঁসতে থাকে আর বলে, আমি 3 দিন খাবার খাইনি। ও আবার সু আর ফ্যাংয়ের কাছে ফিরে আসে আর বলে, আমি আসল গু। তখন ওরা ওকে না চেনার ভান করে চলে যেতে থাকে। গু ওদের পেছন পেছন আসতে থাকে আর বলে, আমি সত্যি বলছি, আমি গু। ফ্যাং সুকে বলে, এবার বেচারার সাথে মজা করা বন্ধ করো। গু বলে, তার মানে তোমরা এতক্ষণ আমার সাথে মজা করছো? ওরে গিয়ে ওদের মারতে নিলে ফ্যাং ওকে উল্টো ধাক্কা দেয়। গু তখন ভয় পেতে থাকে আর বারবার বলতে থাকে, আমাকে ছেড়ে দাও। ফ্যাং ওর কাছে যায় আর বলে, কি হয়েছে আসলে? তখন আমরা অতীতের সিন দেখি। গু জিং অন বিউরো থেকে বেরিয়ে এসে রাগে গজগজ করছিল, কারণ ওকে বেতন কম দেওয়া হচ্ছিল। তখন একজন গার্ড সেখান দিয়ে যাচ্ছিল। গার্ডের টাকার থলে পড়ে যেতে দেখে গু সেটা নিজে নিয়ে নেয়। গু গার্ডের উপর সন্দেহ হচ্ছিল, তাই ওকে ফলো করতে করতে ওই সিক্রেট রাস্তা দিয়ে সিক্রেট রুমের সামনে চলে আসে আর দরজার ফাঁক দিয়ে দেখতে পায় জু গার্ডকে বকাবকি করছিল আর বলে, তুমি কেন গুর মতো একটা গর্দভকে এখানে ইনভলভ করেছো? ওকে মারার জন্য আমি বেশি টাকা দিয়ে লোক ভাড়া করেছিলাম। গু মনে মনে বলে, জু তো ক্রাউন প্রিন্সকে মারতে চায়, কিন্তু ও কেন সুকে মারতে চায়? তাহলে কি সু জুর কনকুবাইনের সাথে সম্পর্ক আছে? তখন সেখানে একজন কালো হুডি পরা লোক আসে। লোকটা যখন নিজের মুখ দেখাবে তখন গুর টাকার পুটলিটা পড়ে গেলে সেখানে আওয়াজ হয় আর সে তখন ধরা পড়ে যায়। এরপর জু দুজন লোককে পাঠায় গুকে মারার জন্য। গু ওদের সাথে ফাইট করে আর পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ও ধরা পড়ে যায়। তাই ও দুজন লোকের মধ্যে টাকা নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গুন্ডা দুইটা ওকে ফলো করতে থাকে, কিন্তু ওকে কোথাও খুঁজে পায় না। আসলে গু কাকতারুয়ার মধ্যে লুকিয়েছিল। সিন বর্তমানে আসে। গু বলে, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি জিং অন বিউরোর জন্য কাজ করেছি, ওরা এটা কি করে করতে পারলো? এরপর কান্না করে বলে, ওরা আমায় ছেড়ে দিতে পারে, কিন্তু পেনশন না দিয়ে কি করে ছেড়ে দিতে পারে?
ওর পেনশনের জন্য বাচ্চাদের মতো কান্না করতে থাকে। ওর কান্না দেখে সু আর ফ্যাং বিরক্ত হচ্ছিল। সু ফ্যাংকে বলে, আমরা ওকে থামাতে পারবো না, তার চেয়ে ভালো আমরা এখান থেকে চলে যাই। ওরা চলে যেতে থাকে, তাদের পেছন পেছন গু বাচ্চাদের মতো কান্না করতে করতে আসতে থাকে। এরপর ও পেনকেক খেতে থাকে আর পেনশনের জন্য আফসোস করতে থাকে। সু বলে, জু তোমায় একবার মারতে চেয়েছে, আবারও মারতে পারে, তাই তুমি আমাদের সু ফ্যামিলিতে আসতে পারো। গু বলে, তোমার অফারটা ভালো, কিন্তু আমার দুর্ভাগ্য তোমার পরিবার থেকে শুরু হয়েছে, তাই আমি সেটা অ্যাকসেপ্ট করব না। আর আমি জানি তুমি কেন আমার সাথে ভালো ব্যবহার করছো। তুমি গ্র্যান্ড টিউটর জু এর সিক্রেটটা সিক্রেটই রাখতে চাও। ওর কথা শুনে ফ্যাং আর সু হাসতে থাকে। সু বলে, তুমি ঠিক ধরেছো, তুমি অনেক ব্রিলিয়েন্ট। গু বলে, হয়েছে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। সু ফ্যাংকে ট্রাই করতে বলে। ফ্যাং গুকে বলে, তুমি যদি আমাদের সাথে কাজ করো তাহলে আমরা তোমার হয়ে প্রতিশোধ নেব। গু উল্টো ওকে বলে, তুমি তো ডানা ছাড়া পাখি, তাহলে তুমি কি করবে? ফ্যাং ওকে মারতে গেলেও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ও। ফ্যাং সুকে বলে, আমাদের ওকে ধরতে হবে। ও জু এর সত্যটা জানে। সু বলে, ঠিক আছে, ওকে ধরাটা একটা কম্পিটিশন হবে, যে উইনার হবে সে লুজারকে কিস করবে। ফ্যাং অবাক হয়ে বলে, তুমি কি হুঁশে আছো? সু বলে, তাহলে লুজার উইনারকে কিস করবে। ফ্যাং বলে, এসব বন্ধ করো, আর চাও লুকিয়ে পড়ো, আমি সকালে রাজার সাথে দেখা করব। এরপরও সেখান থেকে চলে আসে। সকালে ইউসু রাজার জন্য স্যুপ নিয়ে যাচ্ছিল। ফ্যাং আড়াল থেকে ওদের উপর নজর রাখছিল। ইউসু রাজাকে ক্রিমসন পিল দেয় আর প্রতিটা সেটে একটা করে খেতে বলে তার সুস্থতার জন্য। ফ্যাং অবাক হয়ে মনে মনে বলে, আমাদের রাজাকে তো পিল দেওয়ার কোনো কথা ছিল না। এদিকে আমরা একজন লোককে দেখি যে ওই পিলটা তৈরি করছিল। লোকটা কাজ করতে করতে ঘুমিয়ে পড়লে ফ্যাং সেখানে এসে পিলটা চেঞ্জ করে দেয়, আর আড়াল থেকে ইউসু সেটা দেখতে পায়। এরপর ফ্যাং পিলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল আর বলে, এটা তো একটা সাধারণ পিল। ইউসু সেখানে আসে আর বলে, কেন, তুমি কি অন্য কিছু ভেবেছো? ও ফ্যাংয়ের কাছে আসে আর বলে, এটা সাধারণ হার্বাল দিয়ে বানানো, এটা খেলে শরীরে শক্তি বাড়ে। তারপর সেটা নিজে খেয়ে নেয় আর বলে, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি রাজাকে কেন বিষ দেব? আমি ওনার সাথে এত বছর কাজ করেছি, উনি আমায় বিশ্বাস করেছে, তুমি কেন বিশ্বাস করছো না তাহলে? ফ্যাং বলে, আমি শুধু কিউরিয়াস ছিলাম, তুমি কি আর কিছু বলবে? ইউসু বলে, আমরা হয়তো অনেকটা দূরে চলে গিয়েছি, কিন্তু তোমার প্রতি আমার ফিলিংস এখনও আগের মতোই আছে। ফ্যাং ওর কথা ইগনোর করে আর বলে, তুমি পরিস্থিতি ভালো করে সামলাতে পারো। ইউসু বলে, আমি যদি রাজাকে পয়জন দিয়ে থাকি তাহলে তুমি কি আমাকে এক্সপোজ করে দেবে? আর চাইলেও করে দিতে পারো, তোমাকে রাজা প্রমোশন করিয়ে দেবে, আমি তোমার হাতে মরতেও রাজি। ফ্যাং হেসে বলে, আমি সেটা করব না। ইউসু বলে, তুমি যখন সবসময় আমার পাশে থাকতে সে সময়টা আমি অনেক মিস করেছি। নেক্সট সিনে সু আজ রাজদরবারের বাহিরে ফ্যাংয়ের জন্য অপেক্ষা করছিল। ফ্যাং আসলে ওরা দুজন সেখান থেকে চলে আসে। ওরা তখন গুয়ের কাছে যায় আর ওকে নিজেদের দলে নিতে চায়। গু বলে, আমার সাথে জুর আলাদা সম্পর্ক, আমি জানি ও আবার আমাকে ডাকবে। তখন ফ্যাং বলে, ও তোমাকে মেরে ফেলতে চাইছে, আর তুমি বলছো ও তোমাকে ডাকবে? সু বলে, ও তোমার পেনশনের টাকা অবধি দেয়নি, তোমাকে বেতনও দেয়নি, তুমি কি ওর সত্যটা সবার সামনে আনতে চাও না? এসব বলে ওকে রাগিয়ে দিলে গু ওদের সাথে কাজ করতে রাজি হয়ে যায় আর বলে, আমি ওর সত্য সবার সামনে আনবো। তারপর ওদের তিনজনকে একসাথে দেখি। গু বলে, ইমোর্টাল ইউসু। ফ্যাং বিরক্ত হয়ে বলে, তুমি এমন কিছু বলো যেগুলো আমরা জানি না। গু বলে, আমি ওকে প্রথম দেখাতেই বুঝেছিলাম 2 বছর আগে গ্র্যান্ড টিউটর মেনশনে। ফ্যাং অবাক হয়ে বলে, উনি তো কখনোই আমাকে এটা বলেনি। গু বলে, জু আমাকে পাঠিয়েছিল যে সু ফ্যামিলির প্রতি বছর কাকে 500 লিয়াং পাঠায়। তখন আমি সাউথে গিয়ে ইনভেস্টিগেট করার পর ইউসুকে পাই আর ওকে জুয়ের কাছে নিয়ে আসি। তারপর থেকে ও ইমোর্টাল সেজে রাজদরবারে আছে আর সুকে বলে, তোমাকে জুই মারতে চায়। আর যখন ফ্যাং দক্ষিণ দিকে ক্রাউন প্রিন্সকে খুঁজতে গিয়েছিল তখন জু আমায় ক্রাউন প্রিন্সকে খুঁজতে পাঠিয়েছিল। যখন আমি ক্রাউন প্রিন্সের পোর্ট্রেট দেখি তখন আমি দেখি সেটা হচ্ছে ইউসু। এরপর আমি আবার ওকে গ্র্যান্ড টিউটরের মেনশনে দেখি, ও জুকে কোনো প্ল্যানের কথা বলছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে সিন দেখি, সেদিনকার ওই কালো হুডি পরা লোকটা আসলে ইউসু ছিল। ইউসু জুকে প্ল্যান শুরু করতে বলছিল। সিন প্রেজেন্টে আসে। গু বলে, তারপর আমি ওদের কাছে ধরা খেয়ে যাই। ফ্যাং বলে, তুমি বলতে চাইছো ইয়ং মাস্টার জুর সাথে জড়িত? এটা তো হতে পারে না। গু রেগে বলে, আমি নিজের চোখে দেখেছি। সু মনে মনে বলে, ও নিজেকে মিথ্যে ক্রাউন প্রিন্স দাবি করছে, আবার জুর সাথেও জড়িত আছে, ও আসলে চায়টা কি? তখন সিন চেঞ্জ হয়ে ইউসুকে দেখি। ও জুকে বলে, ও আমাদের ধরে ফেলেছে। জু বলে, তুমি জানো ও রাজার কতটা ক্লোজ? ইউসু বলে, ও কিছু বলবে না, ও আমাদের হেল্প করবে। জু বলে, তুমি কি ওকে লাইক করো যে ওকে ডিফেন্ড করছো? ইউসু তখন প্রেন্টেন্টের দিকে তাকায়। এদিকে আবার ওদেরকে দেখি
তখন ফ্যাংয়ের ওই মেডিসিনের কথা মনে পড়ে আর বলে তাহলে ও পিলের মাধ্যমে পয়জন দিচ্ছে রাজাকে, যাতে আস্তে আস্তে ওর অর্গানগুলো নষ্ট হয়ে যায়। আর মনে মনে বলে তার জন্য ও পিলটা টেস্ট করার নিয়ে ভয় পাচ্ছিল। ইম্পেরিয়াল চিফ ওর হয়ে কাজ করছে, তার জন্য ও পিলটা খেয়ে নিয়েছে। তারপর বলে জু আর ইয়ং মাস্টার রাজাকে এমনভাবে মারতে চায় যাতে কেউ না বুঝে। সু বলে এ পরিকল্পনার পেছনে ওদের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। গু বলে একদমই ঠিক বলেছ। সু ফ্যাংয়ের দিকে তাকায় আর বলে তুমি কি কিছু ধরতে পেরেছো? ফ্যাং কিছু বলছে না দেখে সু বলে তুমি একবার নিজেকে প্রশ্ন করো, অন্য কেউ যদি এরকম করতো তাহলে তুমি কি করতে? ও তখন রেগে সেখান থেকে চলে আসে। গু ওর পেছন পেছন আসতে থাকে। অন্যদিকে ইউসুকে দেখি ও জুকে বলে যে ইনভেস্টিগেট করতে, যে সুকি মারা গিয়েছে কিনা এমন নাটক করতে, তাহলে ফ্যাং আমাকে সন্দেহ করবে না। এদিকে ইউসুকে দেখি যে রাজাকে বকতে থাকে টাকার টেক্সট না উঠানোর জন্য। রাতে সু বিলের মধ্যে হাঁটছিল আর বলে ও ইয়ং মাস্টারকে বাঁচানো মানেই তো আমাকে বাঁচানো, আমি কেন জেলাস হচ্ছি? তখন ওর জন্য হুয়া এক্সট্রা কোট নিয়ে আসে। সু পড়তে যাচ্ছিল না, তবুও হুয়া ওকে জোর করে পরিয়ে দেয়। তখন গু সেখানে আসে আর ওদের এভাবে দেখে মনে করে আমি এত বছর সিঙ্গেল আছি আর এই প্লে বয় কিনা সব মেয়েদের থেকে অ্যাটেনশন পাচ্ছে। সু ওকে সেখানে দেখে ওকে হুয়ার সামনে নিয়ে আসে আর বলে অনেক অসুস্থ, ওর কেয়ার করো। হুয়া ওকে কোনো পাত্তা দেয় না। গু তখন ওর সামনে ভাব নিতে থাকে আর সুকে বলে তুমি না মরে গিয়েছিলে, আবার এখানে কিভাবে আসলে? হুয়া বলে তোমাদের যখন এত মরার শখ তাহলে আমি মরছি। হুয়া ওদের উপর অ্যাটাক করলে গু সামনে চলে আসে আর ওকে ডিফেন্ড করে। হুয়া এটা কেন করলো সেটা আমরা পরে জানতে পারবো। সু তখন গুর পিছনে লুকিয়ে পড়ে আর বলে তোমার আসল আইডেন্টি কি? হুয়া বলে আজকে তোমাদের শেষ দিন। গু বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারার হুমকি দিচ্ছ? হুয়া বলে তোমাদের মতো দুটো গুপ্তচর আমার কি করতে পারবে? গু তখন সুকে আগে পালাতে বলে। সু ওকে রেখে পালিয়ে যায়। গু পেছন ফিরে সুকে না দেখে বলে তুমি আমাকে রেখে চলে গেলে, একবারও আমার কথা ভাবলে না। সু আবার ভয় পেয়ে ফিরে আসে আর ওর পিছন পিছন জাঙ্গোকে তাড়া করছিল। গু বলে হচ্ছেটা কি? হুয়া ওর উপর অ্যাটাক করে। গু ওর সাথে ফাইট করতে থাকে। এদিকে জাং সুকে ধরে ফেলে। সু বলে আঙ্কেল আপনি কথা বলতে পারেন? জাং বলে হ্যাঁ আমি কথা বলতে পারি। উনি সুর মাথা পানির মধ্যে জোর করে ডুবিয়ে রাখে। সুর তখন ছোটবেলায় অতীতে সমস্ত স্মৃতিগুলো মনে পড়তে থাকে, যেগুলো ও আগে ভুলে গিয়েছিল। এদিকে গু হুয়াকে মেরে ফেলে। ও তখন দেখতে পায় জাং সুকে মেরে ফেলছে। তখন গু তলোয়ার ছুঁড়ে জাংকে মেরে ফেলে আর সুকে পানি থেকে বের করে বলে তুমি ঠিক আছো? সু বলে আমার সব মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় সু আমার পেন্ডেন্টটা চুরি করে নিয়েছে। ফ্যাং সেখানে আসে আর এই অবস্থা দেখে সুয়ের কাছে যায় আর জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। সু ফ্যাংয়ের হাত ধরে ওদের ছোটবেলার কবিতার মতো বলা সে লাইনগুলো বলতে থাকে আর ওর সাথে ফ্যাংও সেগুলো বলতে থাকে। এরপর ফ্যাং অবাক হয়ে বলে তুমি কি করে আমার ইয়ং মাস্টারের মধ্যে হওয়া সমস্ত কিছু জানো? সু তখন নিজের হাতে ফ্যাংয়ের কামড়ের দাগ দেখায় আর বলে তুমি যখন ভয় পেয়েছো তখন আমি তোমাকে কামড়াতে দিয়েছি। ওর হাতের কামড়ের দাগ দেখে ফ্যাং অবাক হয়। সু তখন ছোটবেলার কাহিনী বলতে শুরু করে আর আমাদের ওদের ছোটবেলার সিনগুলো দেখানো হয়। একদিন ওরা দুজনে গাছে উঠতে গিয়ে একসাথে পড়ে যায়। এখানে আমরা সুকে ক্রাউন প্রিন্স বলতে পারি, কিন্তু সুবিধার্থে আমরা তাকে সুই বলবো। আর পড়ে যাওয়ার কারণে ওর পেন্ডেন্টটা ভেঙে যায়। ফ্যাং তখন কান্না করতে থাকে আর বলে আমার জন্য তোমার বাবার রেখে যাওয়া সে স্মৃতিটা ভেঙে গেল। সু বলে এটা সামান্য বিষয়। তারপর জেড পেন্ডেন্টের একটা অংশ ফ্যাংকে দিয়ে দেয় আর বলে যদি আমরা আলাদা হয়ে যাই তখন আমরা এটা দেখে একজন আরেকজনকে চিনতে পারবো। অতীতের সিনের সাথে আমাদের বড় সুর কথাগুলো শোনা যায়। সু বলে জিয়া। সু বলে বর্তমান রাজা যখন সিংহাসন চুরি করে নিয়েছে তখন আমার মা আমাকে বাঁচাতে ওখান থেকে নিয়ে এসেছিল যাতে আমাকে সেভ করতে পারে। আমার একমাত্র বন্ধু তখন তুমি ছিলে, কিন্তু রাজা ওই দিন লোককে পাঠায় আমাদের মেরে ফেলার জন্য। তখন আমরা ওই দিনে সিন দেখি সবাইকে মেরে ফেলার পর একজন এসে সুকে নিয়ে যাচ্ছিল মেরে ফেলার জন্য। তখন আরেকজন সুকে মারতে চাচ্ছিল টাকার জন্য। সু তখন বুদ্ধি খাটিয়ে টাকা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। ওরা নিজেদের মধ্যে মারামারি করছিল। তখন সু সেখান থেকে পালিয়ে আসে। ওকে একজন তাড়া করছিল। তখন ফুগুই ওকে বাঁচিয়ে নেয়। তারপর সু মেনশনে নিয়ে আসে আর বলে আজকে থেকে তুমি এখানে থাকবে। সু তখন আড়ালে ইউসুকে লুকিয়ে থাকতে দেখে। এখানে ফুগুই ওদের দুজনের নাম আলাদা করে দিয়েছিল, কিন্তু আমরা বর্তমানে যে সু আর ইউসু নামে ডাকি ওদের এটা বলে ডাকবো, কারণ অন্যটা বললে তোমরা হয়তো গুলিয়ে ফেলতে পারো। তারপর ওদের দুজনের মধ্যে কথা হয়। ইউসু সুয়ের কোমরে জেট পেন্ডেন্টটা দেখে বলে এটা অনেক সুন্দর, আমাকে দিয়ে দাও। সু বলে আমি তোমায় অন্য সব কিছু দিতে পারলেও এটা দিতে পারবো না, কারণ এটা আমার আর ফ্যাংয়ের মধ্যে টোকেন।
ইউসু বলে ফ্যাংকে। সু বলে ও আমার বেস্ট ফ্রেন্ড। ইউসু বলে আমিও তো তোমার বেস্ট ফ্রেন্ড। এটা বলে ওর থেকে জোর করে জেট পেন্ডেন্টটা নেওয়ার চেষ্টা করে। সু দিচ্ছিল না দেখি ইউসু ওকে জোরে পানিতে ধাক্কা দেয়। এরপর সু যখন জ্ঞান ফিরে আসে তখন ও কিছুই মনে করতে পারছিল না। এটা বুঝতে পেরে ফুকুই ওকে বলে তুমি আমার ছেলে সু। এরপর কিভাবে ফুগুই নিজের ছেলের সাথে ওকে বদলেছিল তা তো তোমরা দ্বিতীয় পার্টে জানতে পেরেছ। সিন বর্তমানে আসে। সু বলে এভাবে আমি হয়ে উঠেছিলাম সু, আর ইউসুকে বানানো হয়েছিল ক্রাউন প্রিন্স। ফ্যাং বলে কিন্তু সু ফ্যামিলির কেউ কেন বলতে পারলো না আসল সুকে। তখন পাশ থেকে গু বলে তোমার মনে আছে আমরা যখন সু ফ্যামিলির হিস্টোরি চেক করছিলাম তখন জানতে পেরেছি যে সু 7 বছর বয়সের পর থেকে বাহিরে ছিল। এরপর ও যখন বাড়িতে ফিরে তখন ওর বয়স ছিল 10 বছর, আর নুয়ান তখন খুব ছোট ছিল এসব বোঝার জন্য। আর জিও তখন বিয়ে করে পরিবারে আসেনি, তাই কেউই বুঝতে পারেনি ফুগুই আসলে নিজের ছেলে সুকে নিয়ে এসেছিল নাকি ক্রাউন প্রিন্স ইউসুকে। সু তখন ফ্যাংয়ের হাত ধরে আর বলে আমরা একজন আরেকজনকে ভুলে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য আবার আমাদেরকে এক করে দিয়েছে। ওরা দুজনই দুজনকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। কিছুক্ষণ পর গু ইমোশনাল হয়ে বলে এসব বন্ধ করো। ওর কথা শুনে ফ্যাং আর সু ওর দিকে রেগে তাকিয়ে থাকলে গু বলে আমি ভুল বলেছি, তোমরা কন্টিনিউ করো। ওরা আবার দুজন দুজনকে জড়িয়ে ধরে। এভাবে সকাল হয়ে যায়। সকালে গু রেগে বলে অনেক হয়েছে, তোমরা সারা রাত দুজনকে এভাবে জড়িয়ে ধরেছিলে।